তাহলে আজকে আমরা পড়ছি নিউট্রিশন ডিউরিং ওল্ড এজ। ওল্ড এজ কাকে বলে? কাকে বলে ওল্ড এজ? আমরা ইনফ্যান্সি থেকে শুরু করেছিলাম। ইনফ্যান্সি মানে আমরা জেনেছিলাম জন্মের সময় থেকে শুরু করে একটা বাচ্চা যখন জন্মায়, নিউবর্ন বেবি, সেখান থেকে শুরু করে যখন তার বয়স 60 ইয়ার্সে ক্রস করে, 59 প্লাস 60 হয়, তখন তাকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলি সেই মানুষটা ওল্ড এজ হয়েছে। বোঝা গেছে? আগে অফিসিয়াল রিটায়ারমেন্ট হতো 60 ইয়ার্সে, এখন সেটা বাড়িয়ে 62 65 হয়েছে, কিন্তু আমরা ধরে নিই যে 60 ইয়ার্সটাই হলো অ্যাকচুয়ালি ওল্ড এজ। ক্লিয়ার হয়েছে? কারো কোনো হ্যাঁ কোশ্চেন আছে ওল্ড এজ সম্পর্কে এই ডেফিনেশন নিয়ে? না ম্যাম। নেই, ওকে। চলো, দেন আমরা এবার পড়বো আমরা ওল্ড এজ হই কেন, মানুষ বুড়ো হয় কেন। না, প্রথমে আমাদের জানতে হবে যে একটা সাকসেসফুল এজিং যখন চলে, মানে মানুষ একটা ছোট বাচ্চা থেকে ইনফ্যান্সি, ইনফ্যান্সি থেকে তার চাইল্ডহুড, চাইল্ডহুড থেকে তার অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড থেকে অ্যাডাল্ট, চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট থেকে অ্যাডাল্ট, অ্যাডাল্ট থেকে ওল্ড এজ, তার মানে একটা মানুষের টোটাল লাইফ সাইকেলটা কমপ্লিট হলো। এই যে কমপ্লিট হলো, তার কেন হচ্ছে, কি পরিবর্তন তার মধ্যে ঘটছে? না, তার মধ্যে একটা খুব একদম সাইন্টিফিক একটা প্রসেস হলো এজিং। যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার বডির মধ্যে কি হয় না, সমস্ত কিছুর ডিজেনারেশন হতে থাকে, সমস্ত কিছুর ক্ষয় হতে থাকে, সমস্ত কিছুর পরিণতি প্রাপ্তি হতে থাকে। তো কি কি পরিণতি হয়? না, প্রথমে হলো সোশ্যালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তার মধ্যে একটা চেঞ্জ হয়। অ্যান্ড দে থ্রি কম্পোনেন্ট ফর সাকসেসফুল এজিং আর অ্যাভয়েডিং ডিজিজ, এই তিনটে জিনিস যদি আমরা সাকসেসফুলি কোনো মানুষের বডিতে তার ইনফ্যান্সি থেকে ওল্ড এজে নিয়ে যেতে কিন্তু সাহায্য করে, এবং এর ফলে তার বডিতে নানা রকম ডিজেনারেশন ঘটে, মাসেল ক্ষয় হতে থাকে, ফ্রি রেডিক্যালস তৈরি হতে থাকে, বডির মধ্যে যে অর্গান থাকে সেগুলোর অ্যাক্টিভিটি পাওয়ার কমতে থাকে, এবং আস্তে আস্তে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ঠিক আছে? তো এই প্রসেসটার মধ্যে অনেক রকম প্রসেস আছে, এবং সমস্ত প্রসেসগুলোর মধ্যে সব থেকে আইডিয়াল প্রসেস হিসাবে কাউন্টিং হয়েছে, গণ্য হয়েছে ফ্রি রেডিক্যাল থিওরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রি রেডিক্যাল থিওরি। খুব ভালো করে বুঝবে, অনেক সময় অনেক জায়গায় এখান থেকে কোয়েশ্চেন আছে। ঠিক আছে? শুধুমাত্র আমাদের প্রথমে আগে জানতে হবে রেডিক্যালস কাকে বলে। রেডিক্যালস কাকে বলে? না, রেডিক্যালস তাকেই বলে, দেখি এক সেকেন্ড, কাকে বলে রেডিক্যালস? কারো জানা আছে? পারবি বলতে কেউ কাকে রেডিক্যালস বলে? না, ফ্রি রেডিক্যালস তাকেই বলে। ফ্রি কথার মানে কি? মুক্ত। আর রেডিক্যালস মানে হলো মূলক। আমরা পড়েছি না মুক্তমূলক আর যুগ্মমূলক। তাহলে আমরা জানি অ্যাটম মানে অণু, অণু আর পরমাণু কখনো না তারা হাওয়া বাতাসে উড়ে থাকতে পারে না, মানে হালকা ঘুরতে পারে না, সব সময় একজন অপরজনকে আবৃষ্ট করে, মানে অ্যাটাচ হয়ে থাকতে চায়। তো ফ্রি রেডিক্যালস আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো এরকম রেডিক্যালস এর স্ট্রাকচার আছে। একটাকে নাম দিয়েছি ফ্রি রেডিক্যালস, আর একটাকে নাম দেওয়া আছে টোটালি যুগ্মমূলক। ঠিক আছে? তো এই যে ফ্রি রেডিক্যালস, সেটা হলো অ্যাকচুয়ালি, দেখ, এই যে লাল লাল করে দুটো করে বল আছে, আমরা ধরলাম তোদের ডান হাত আর তোদের বাঁ হাত। তাহলে আমাদের যদি দুটো হাত থাকে, তাহলে আমাদের দুটো হাত দিয়ে আমরা সবসময় কি করতে পারি? না, দুটো হাত দিয়ে আমরা সবসময় একজন অপরজনকে ধরে রাখতে পারি, তাই না? একজন অপরজনের মধ্যে অ্যাটাচ থাকবে। যদি আমাদের 3 নম্বর একটা হাত থাকতো, ওই হাতটা কোথায় যেত? এ একে টানছে, ও একে টানছে, দুজনের মধ্যে একটা সবসময় কি হচ্ছে? অ্যাটাচমেন্ট থাকছে। যদি এর মাঝখানে আমাদের আর একটা হাত এখান থেকে একটা বেরিয়ে থাকতো, তখন ওই হাতটা কোথায় যেত? সে খুঁজে পেত না, কি কাজ করতো? তো সেরকম খানিকটা হলো এই কনসেপ্টটা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বললে তোদের ভালো মনে থাকবে। যে যখন আমরা কোনো পার্কে ঘুরতে যাই, তখন আমরা দেখি যে যখন কোনো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে, তারা কোয়ালিটি টাইম অ্যাসেস করে, তখন সময়টা খুব দ্রুত চলে যায়, কারণ দুজন
একসাথে তারা একই একটা কম্পার্টমেন্টে বসে আছে, তাদের মনের মিল আছে। যখনই একা কেউ ঘুরতে যায় তখন সে খুঁজে পায় না আমি কি করে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম কাটাবো, সে চারিদিকে ছটপট ছটপট করে এবং একে ডিস্টার্ব করে, ওকে ডিস্টার্ব করে, তাকে ডিস্টার্ব করে, এ নিয়ে এরকম করতে থাকে। তো এই যে পার্টিকেলটা বেসিক্যালি যে একা আছে, আনপেয়ার্ড, কোনো পেয়ার নেই, সে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি রেডিকালস। এ কি করবে, যে কোনো মুক্তমূলক সারাক্ষণ যুগ্মমূলকের সাথে যুক্ত হতে চাইবে, তাহলে চাইবে আইদার একে নষ্ট করে দিতে, একে মেরে ফেলতে, একে গুলি করে দিতে, একে উড়িয়ে দিতে, দিয়ে নিজে গিয়ে ওখানে ঢুকে পড়তে। বোঝাতে পেরেছি ফ্রি রেডিকালস কি? হ্যাঁ ম্যাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তারপর আমি বাকি কথায় যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি রেডিকালস এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে কনসেপ্টের মাধ্যমে আমরা বুড়ো হই। ঠিক আছে, তো এই যে ফ্রি রেডিকালস, তাহলে ফ্রি রেডিকালস কারা? কারা ফ্রি রেডিকালস? না, ফ্রি রেডিকালস হতে পারে রস রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, লাইক হতে পারে সুপার অক্সাইড অ্যানায়ন, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, হাইড্রক্সাইল রেডিকালস। এরা আমাদের বডিতে আমরা যে ফুড খাই, আমাদের যে স্ট্রেস আসে, এনভায়রনমেন্টাল পলিউশন আসে, আমরা যে নানা রকম হেভি মেটাল ইনটেক করছি, যত খারাপ জিনিস আমরা বডিতে ইনটেক করছি, ফাস্ট ফুড খাচ্ছি, বেশি অয়েল কনজাম্পশন করছি, সব কিছু থেকে এগুলো তৈরি হয়। একে বলে রস, ROS। রসের ফুল ফর্ম কি? না, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। ক্লিয়ার হয়েছে? তো এই যে কনসেপ্ট, এটার মাধ্যমে আমরা দেখতে পাই একটা মানুষ আস্তে আস্তে বুড়ো হতে থাকে এবং তার বডিতে ডিজেনারেশনের সংখ্যা বাড়তে থাকে। যত ডিজেনারেশনের সংখ্যা বাড়বে তত বডিতে এই রকম আনপেয়ার্ড ফ্রি রেডিকালস তৈরি হবে, অর্গানগুলো ড্যামেজ হবে, আস্তে আস্তে আমরা কি হব, একটু করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব। ঠিক আছে, এবার যত আমরা বডিকে ফ্রি রেডিকালস থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো, যত হাসি খুশি থাকবো, যত আনন্দে থাকবো, যত ফ্রুটস ভেজিটেবলস খাবো, নিউট্রাসিউটিক্যাল খাবো, ফার্মাসিউটিক্যাল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট খাবো। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে না, এই ফ্রি রেডিকালস গুলোকে ঢিসুম ঢিসুম করে মেরে দেয়, গুলি করে দেয়, যে তুমি থাকবে না, তুমি হাঁটো, তোমার কোনো জায়গা নেই এই অরবিটে। ঠিক আছে, এই যে অরবিটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা ছোট্ট বল, দ্যাটস আর দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বেষ্টন করে দুটো অরবিট থাকে। এই ফার্স্ট অরবিটে আমরা দেখতে পাচ্ছি দুটো বল আছে, সেকেন্ড অরবিটটাতেও আমরা দেখ এরা প্রত্যেকে দুটো দুটো করে আছে। তাহলে এরা হলো হেলদি স্টেবল অ্যাটম, এরা কেউ কাউকে ছেড়ে যাবে না, দুই বন্ধুতে বেশ সুন্দর আনন্দে দিন কাটাচ্ছে। কোথায় দিন কাটাচ্ছে? না, এই অরবিটের মধ্যে, এটা হলো কক্ষপথ। ঠিক আছে, এটাও ভালোই ছিল, এদের বন্ধুদের মধ্যেও কোনো ঝামেলা ছিল না। মাঝখান থেকে কোথায় একজন চলে এলো, কোথা থেকে উড়ে বসলো যে আমি এর সাথে ঢুকবো না, এর সাথে ঢুকবো না, এর সাথে ঢুকবো, তিনজনের মধ্যেই ঝামেলা পাকাচ্ছে। তো দ্যাটস আর দ্য আনপেয়ার ইলেকট্রন এন্ড দ্যাটস আর কল্ড দ্য ফ্রি রেডিকালস। ক্লিয়ার? একে হাঁটাতে হবে, একে হাঁটালেই দেখা যাবে সবাই স্টেবল হয়ে গেল। ওকে, বোঝা গেছে? তাহলে একে হ্যাঁ ম্যাম। হাঁটাবে কে? না, অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, এই জন্য বৃদ্ধ বয়সে বেশি স্ট্রেস না নিয়ে যোগা করতে, বৃদ্ধ নয়, 30 ইয়ার্স এর পর থেকে এই চেঞ্জ গুলো আনতে হবে। যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে, হেলদি ডায়েট ইনটেক করতে হবে, ফাস্ট ফুড কম খেতে হবে, এগুলো করতে হবে। বেশ, এবার আমরা পড়ি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। বারবার একই জিনিস আসছে, কখন থেকে আমরা আমাদের ডায়েটে চেঞ্জ আনবো? না, এজ অফ 30 ইয়ার্স, 30 বছর বয়সের পর থেকেই এই ফ্রি রেডিকালস কিন্তু বডিতে প্রচুর রকম উৎপন্ন হতে থাকে। তো এর জন্য এনার্জির কি কি চেঞ্জ ঘটাবো? না, আফটার দ্য এজ অফ 35 ইয়ার্স, 35 বছরের পর, BMR rate are decreases due to reduced muscle mass and other metabolic activity tissue mass। বলেছে 35 বছর বয়সের পর থেকে আমরা বুড়ো হতে শুরু করি, আমাদের বডিতে মাসেল মাস রিডিউসড হয়, মেটাবলিক অ্যাক্টিভিটি কমতে থাকে, ডিজেনারেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। ঠিক আছে, এবার যারা যত বেশি নিজেকে ফিট রাখবে, নিজেদের শরীরে যত্ন করবে, হেলদি ডায়েট ইনটেক করবে, তারা তত বেশি ভালো থাকবে। এবং এই সমস্ত কথা আমরা সেমিনারে দেখেছি, শুনেছি এবং মানুষগুলোকেও দেখে এসেছি, যে যারা সত্যি যে এক একজন 65, 70, 75 ইয়ার্স ওল্ড এবং কতটা তারা ফিজিক্যালি ফিট এবং অ্যাক্টিভ। ঠিক আছে, তো এই গোটাটাই ডিপেন্ড করে যে আমাদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল, আমাদের এনভায়রনমেন্ট ফ্যাক্টরের ওপর। এর আমরা আসছে রেস্টিং মেটাবলিক রেট।
RMR, resting metabolic rate, decrease approximately 15 to 20% over the lifespan. 35 বছর বয়সের পর থেকে 15 থেকে 20% হারে আস্তে আস্তে কি হতে থাকে না রেস্টিং মেটাবলিক রেট, ঘুমের সময়ও আমরা যখন কোনো খাবার খেয়ে শুয়ে পড়ি তারপরে তো খাবারটা হজম করতে হয়, শরীরের সমস্ত অর্গানগুলো কাজ করে, তো সেই কাজটাও যে ক্ষমতাটা অর্গানের যে সেটাও কিন্তু আস্তে আস্তে কি হতে থাকে কমতে থাকে। এই জন্য বয়সকালে রাত্রি 10টায় না খেয়ে বলে 7:30 থেকে 8টার মধ্যে ডিনার করে ফেলতে এবং হাঁটাহাঁটি করে তারপর ঘুমোতে, নাহলে কি হবে অ্যাসিডিটি হবে, গ্যাস ফর্ম করবে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, সেরিব্রাল অ্যাটাক হতে পারে। তো এই জন্য তাদের লাইফ সাইকেলের মধ্যে এই চেঞ্জগুলো আনা খুব জরুরি। দেন বলছে আরেকটা হয় সার্কোপেনিয়া, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ সার্কোপেনিয়া? না সার্কোপেনিয়া হলে মাসেল মাস সব থেকে লস হতে থাকে। মাসেল মাস কখন লস হয়? না লিন বডি মাস ডিক্লাইন অ্যাপ্রক্সিমেটলি 2 to 3% ডিকেড, প্রতি 10 বছরে 2 থেকে 3% হারে লিন বডি মাস আমাদের ডিক্রিজ হতে থাকে, মানে মাসেল মাস ঝরে যায়, কমে যায়, বডি স্কিনটা আস্তে আস্তে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, থলথলে হয়ে যায়। তো বডি প্রোটিন লেভেল ইন দ্য হেলদি এল্ডারলি 30 to 40% লেস দেন দ্যাট দ্য ইয়াং অ্যাডাল্টস। বলেছে ইয়াং অ্যাডাল্টদের বডিতে যতটা প্রোটিন লেভেলের দরকার পড়ে এল্ডারলির ক্ষেত্রে 30 থেকে 40% সেটা কি হয় কম দরকার পড়ে। ঠিক আছে, বেশি প্রোটিন খেয়ে নিলে তারা হজম করতে পারবে না এবং কিডনির ওপর লোড দেবে। কিন্তু তা বলে এই নয় তাদের প্রোটিন খাওয়া একদম বন্ধ করতে হবে। আমরা জানি প্রোটিন ইজ দ্য আইডিয়াল সোর্স অফ দ্য এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড অ্যান্ড বুস্টিং দ্য ব্রেন কম্পোনেন্ট, মানে ব্রেনের খাবার হিসাবেও আমরা যদি ভালো খাবারকে ধরি সেটা হলো প্রোটিন। সারাদিনে একটা ডিমও যদি কেউ খায় তার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায় এবং বডির ইমিউনিটি পাওয়ার যাতে ইনক্রিজ করে তার জন্য প্রোটিনের একটা রোল থাকে এবং ইমিউনিটি পাওয়ার বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে এবং সেই কমতে যাতে না দেওয়া যায় তার জন্য তাকে প্রোটিন ইনটেক করতে হবে, বাট ডিউ টু দা 30 থেকে 40% কম ইয়াং অ্যাডাল্টদের থেকে। যাই হোক, দেন আসছি ক্যালোরি ইনটেক শুড বি অ্যাডজাস্টেড টু মেনটেন দ্য বডি ওয়েট। আমরা সবাই জানি আমাদের যার বডি ওয়েট যত তাকে সেই মতো তার অ্যাডজাস্ট করতে হবে এবং সেই মতো তাকে খাবারটাকে ক্যালোরিটাকে ইনটেক করতে হবে। এনার্জি রিকোয়ারমেন্ট ডিক্রিজেস উইথ এজ বিয়ন্ড 30s। এনার্জি রিকোয়ারমেন্টটা 30 ইয়ার্স এর পর কি করতে হয় যে আমাদের কমাতে হয়। এটা আমরা ডায়েট চার্ট যখন আবার মানে এইবারেই যখন করছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম একটা নর্মাল মানুষের ক্ষেত্রে যে পরিমাণ ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে প্রেগনেন্ট বা ল্যাকটেটিং এর ক্ষেত্রে তার থেকে অনেক বেশি থাকে। আবার ওল্ড এজের ক্ষেত্রে প্রতি 10 বছরে 10%, মানে প্রতি 10 বছরে 10% কি হয় ক্যালোরি রিকোয়ারমেন্টটা ডিডাকশন করতে হয়, কমাতে হয়। ঠিক আছে, চলো এবার আসছি প্রোটিন। আমরা সবাই জানি যে প্রোটিন আমরা কেমন করে ওল্ড এজ পার্সনকে দেব, একটু শুনি। একটু শোনা যাক কি প্রোটিন দিতে পারি, বল। আরেকবার বলুন না। ও বললাম যে ওল্ড এজ পার্সনকে আমরা কতটা প্রোটিন দেব, মানে কি প্রোটিন দেব বা কতটা অ্যামাউন্টে প্রোটিন দেব। সুমিত বলতো, স্টাডি মেটেরিয়ালটা তো আগেই পাঠিয়ে রেখেছিলাম, পড়েছিস? যারা সেমিনারে যাসনি তাদের নিশ্চয়ই পড়ে রাখার কথা, পড়েছিস? তুই কি করছিলিস এতদিন? প্রিয়া পড়েছিস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম না না ম্যাম, কি ম্যাম? কি বললি, হ্যাঁ না না? না বাহ, খুব ভালো। সানিয়া? ম্যাম, আমি একটু পড়েছিলাম দিয়ে তারপর আর পড়া হয়নি। বল, আগেরগুলো তা ভালো বল করে বল পড়েছিলাম প্রোটিনটা কিন্তু বল। ভালো করে হয়নি। ও কেউই পড়িসনি? ভালো করে হয়নি পড়াটা। বাহ, ভেরি গুড। বল, যে পারবি হাত তোল, হ্যান্ড রেজ কর। ম্যাম আমরা মানে ওল্ড এজ যেহেতু তো আমরা তাদেরকে হাই প্রোটিন জাতীয় খাবার দিতে পারবো না,
সেক্ষেত্রে তাদেরকে দই দিতে পারি প্রোটিনের মধ্যে। দই কি হাই প্রোটিন নয়? হাই প্রোটিন লো প্রোটিন মানে বুঝলাম না, একটু ক্লারিফিকেশন দিতে পারবি? হোয়াট ইজ হাই প্রোটিন, হোয়াট ইজ লো প্রোটিন, কাকে বলে হাই প্রোটিন? এমন পারবো না। আর আচ্ছা, তা শোন, প্রোটিন ততটাই দেব, ওল্ড এজ তো, ওল্ড এজের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। প্রথম কথা হলো বেশি প্রোটিন খাওয়াবো না। প্রোটিন আমাদের নর্মাল রিকোয়ারমেন্ট থাকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। তার ক্ষেত্রে আমরা সেটা রাখতে পারি যদি তার কিডনিতে কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? যদি দেখি প্রোটিনে খেয়ে সে সুন্দর হাঁটাচলা করছে আছে, তাহলে দ্যাটস গুড, ভেরি, কোনো সমস্যা নেই। যদি সে ডায়াবেটিক পেশেন্ট হয় তখন তাকে কার্বোহাইড্রেট রিডাকশন করতে হয়, প্রোটিনের দিকে তখন বেশি নজর রাখতে হয়। পুরোটাই ডিপেন্ড করে, ওল্ড এজ মানে তো আমরা বলতেই পারি তার বডিতে অনেক রকম সমস্যা থাকতে পারে, এবং সেই সমস্যাগুলোর কথা মাথায় রেখে আমাকে কিন্তু প্রোটিনটাকে ডিস্ট্রিবিউট করতে হয়, যে প্রোটিনটা আমি কিভাবে কতটা দেব। তাহলে এবার দেখা যাক যে প্রোটিনটা আমি কি দিচ্ছি। প্রথম কথা খেয়াল রাখতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিন তাদের ডায়েটে দিতে। যদি কোনো কারণে অনেকের মধ্যে ওল্ড এজ হলে, বয়স বাড়লে মাছ মাংস ডিম দুধ অনেকেই খায় না, সেক্ষেত্রে আবার দেখতে হবে তখন তাকে প্ল্যান্ট প্রোটিনের দিকে তখন তাকে কি করতে হবে, এনকারেজ করতে হবে এবং সেটা দিতে হবে। তাহলে এবার দেখা যাক যে আমরা তাকে কি ধরনের প্রোটিন আমরা দিতে পারি, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে প্রথমেই বলা হচ্ছে যে প্রোটিন তো দরকার, মাসেল মাস, লিন বডি মাস ভেঙে যাচ্ছে, বডির আস্তে আস্তে কি ডিজেনারেশন হচ্ছে, ইমিউনিটি পাওয়ার কমছে, রোগ জ্বালা বেশি হচ্ছে। এই জন্য এই প্রোটিন ইনটেক 1 গ্রাম পার কেজি বডি ওয়েট নর্মাল অ্যাডাল্ট রিকোয়ারমেন্ট, আমরা সবাই জানি, অ্যান্ড সেভ ডিউরিং দ্য ওল্ড এজ। ওল্ড এজের ক্ষেত্রেও এটা কিন্তু একদম সেভ, যদি না তার কোনো কমপ্লিকেশন থেকে থাকে। Since calorie requirement are decreased, calorie requirement টাকে decrease করতে হয় without the corresponding decreases the protein, কিন্তু প্রোটিনকে আমরা ডিক্রিজ করব না যদি না সে কিডনি পেশেন্ট হয়, যদি না তার ডায়ালাইসিস চলে, যদি না তার রেনাল প্রবলেম থাকে। ফুড শুড বি প্রোটিন রিচ কম্পেয়ার টু নর্মাল অ্যাডাল্ট ফুড। আমরা অ্যাজ ইউজুয়াল সবকিছু তাকে দিতে পারি, শুধু আমরা অ্যাভয়েড করব মাটন, হ্যাঁ, এই ধরনের যেগুলো হাই প্রোটিন রিচ ফুড, যেগুলোর মধ্যে মানে কি বলবো, মানে অনেকক্ষণ ডাইজেশন করতে আমাদের সময় লাগে, এই ধরনের প্রোটিনগুলোকে আমরা একটু অ্যাভয়েড করব, এবং যার মধ্যে শুধু প্রোটিন নয় ফ্যাটটাও খুব হাই অ্যামাউন্টে থাকে, সেই প্রোটিনটা আমরা অ্যাভয়েড করব। আমরা তার বদলে মিল্ক দিতে পারি, কার্ড দিতে পারি, আমরা ছানা দিতে পারি, এই ধরনের ফুডকে আমরা ডায়েটের মধ্যে ইনক্লুড করব, ফিশ দিতে পারি, এগ দিতে পারি। ওকে, ইফ appetite is decreased, অনেক সময় বয়স্ক মানুষদের খিদে কমে যায়, then old people are likely to consume less protein, তখন old পিউপিলরা কি করে, প্রোটিন খেতে ভয় পায়। কেন ভয় পায়? ভাবে আমার বুঝি প্রোটিন খেলেই আমার গ্যাসের সমস্যা হবে। তো সিরাম অ্যালবুমিন লেভেলের মাত্রা আস্তে আস্তে এর ফলে কমতে থাকে, এবং প্রোটিন রেজাল্ট ইন ইডেমা, অ্যানিমিয়া অ্যান্ড লোয়ার রেজিস্ট্যান্স অফ দ্য ইনফেকশন। যদি আমরা প্রোটিন কম খাই, কারো খিদে কম থাকে, ইফ অ্যাপেটাইট ইজ ডিক্রিজ, খিদে যদি কম থাকে তাহলে কনজিউম করবে লেস প্রোটিন। যদি প্রোটিন কম খায় তাহলে কি হবে, ব্লাডের মধ্যে সিরাম অ্যালবুমিনের মাত্রা কমবে। সিরাম অ্যালবুমিনের মাত্রা কমলেই বডি আস্তে আস্তে কি করবে, জলটাকে রিটেনশন করতে শুরু করবে। কোথায় রিটেনশন করবে না, লোয়ার লিম্সে, মানে কোথায়, হাতে আর পায়ে। হাত পা গুলো এরকম ডুমো ডুমো ফুলে যাবে, অনেক বয়স্ক মানুষদের দেখবি শিরাগুলো এরকম বাইরে থেকে দেখা যায় এরকম ফোলা ফোলা থাকে, হাত পা গুলো এরকম ফুলে থাকে। তো এটার কারণ হলো ল্যাক অফ প্রোটিন ইনটেক। And total calorie intake to 11 to 12% should be from protein. আমরা যে টোটাল ক্যালোরি ইনটেকটা করব তার যেন 10 থেকে 11 থেকে 12% যেন সেটা প্রোটিন থেকে আসে। ক্লিয়ার? দেন আমরা আসছি কার্বোহাইড্রেট। খেয়াল রাখতে হবে
ডিক্রিজড লেভেল অফ দ্য গ্লুকোজ টলারেন্স, আমরা জানি যদি গ্লুকোজ টলারেন্সের মাত্রা আস্তে আস্তে কমে ক্যান লিড টু হাইপোগ্লাইসেমিয়া। মানে আমরা যেহেতু কার্বোহাইড্রেটকে রেস্ট্রিকশন করছি, ভালো করে বোঝো, আমরা যেহেতু কার্বোহাইড্রেটকে রেস্ট্রিকশন করছি সেই কারণে প্রোটিনটাকে কিন্তু আমাকে ডিক্রিজ করা চলবে না। যদি আমি প্রোটিনকেও কমিয়ে দিই, কার্বোহাইড্রেটও কমিয়ে দিই, তাহলে আমার বডি এনার্জি পাবে কোথা থেকে? তখন কি হবে, বডির মধ্যে যেটুকু ফ্যাট জমা আছে সেই ফ্যাটটা কিন্তু কি হবে, আমাদের এনার্জি সাপ্লাইয়ের জন্য আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, তখনই কিন্তু সমস্যা দেখা দেয়। আমরা এই জন্য কার্বসকে কখনো ডায়েট থেকে বাদ দেব না, আমরা রিডাকশন করতে পারি, বাট এটা নয় যে আমরা রিপ্লেস করে দেবো, টোটালি রিপ্লেস করে দেবো, সেটা করব না। সেটা করলে কি হবে, হাইপোগ্লাইসেমিয়া হবে। হাইপোগ্লাইসেমিয়া হলে কি হবে, বডিতে গ্লুকোজ লেভেলের মাত্রা একদম কমে যাবে। একদম কমে গেলে কি হবে, সেন্সলেস হয়ে মাথা ঘুরে পড়ে যাবে, এবং কি হবে, হার্ট কন্ট্রাকশন বন্ধ হয়ে যায় অনেক সময়, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্টও অনেক সময় হয়ে যায়। আর কি হবে, আমরা বলেছি ব্রেনের খাবারকে গ্লুকোজ পৌঁছাবে না, অক্সিজেন সাপ্লাই হবে না, আস্তে আস্তে সেরিব্রাল অ্যাটাক হয়েও কিন্তু মারা যেতে পারে। সো এই ওল্ড এজটা কিন্তু ভীষণ ভাইটাল ডায়েট চার্টের ক্ষেত্রে এবং এদের যত্নেরও ক্ষেত্রে, ঠিক আছে? তো চলো আমরা দেখি এবার কি বলেছে, যে হাইপারগ্লাইসেমিয়া অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এদের ক্ষেত্রে স্পেশালি আমরা অনেক সময় গ্লুকোজকে কি করি, পোর্শন সাইজ দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। সেইভাবেই কন্ট্রোল করতে হবে যে আমরা বাকি যে খাবারগুলো ইনটেক করছি সেই খাবারগুলো থেকে যেন আমরা কার্বসটা পেয়ে থাকি, এমন নয় যে পুরোটাই আমরা রেস্ট্রিকশন করে দেবো, সেটা যেন খেয়াল থাকে। আস্তে আস্তে যখন তোমরাও একদম এক্সপিরিয়েন্স হবে ডায়েট চার্ট করতে, তখন এই জিনিসগুলো তোমরা ইনকর্পোরেট করবে, মাথায় রাখবে। Insulin sensitivity also increases by the balanced energy intake, weight management and regular exercise. Insulin sensitivity বাড়বে due to the balanced energy intake, আমরা যদি ঠিকঠাক করি, আমরা ওয়েট ম্যানেজমেন্টটাকে ঠিকঠাক রাখি এবং রেগুলার এক্সারসাইজ করি। দেন একটা কথা ভালো করে মাথায় রাখ, যে হোল গ্রেন সিরিয়ালস এবং পালসেস অবশ্যই ইনক্লুড করতে হবে ডায়েটের মধ্যে। আমরা যখন দেখছিলাম, আমরা যেদিন ফিরে আসলাম, যারা সেমিনারে গেছিলিস তারা খুব বুঝতে পারবি, যেদিন আমরা ফিরে এসেছি সেদিন সকাল থেকে আমরা খাওয়ার একটুও কোনো টাইম পাইনি। আমরা যখন লাঞ্চটা খাই তখন কটা বাজছিল, আমরা 4:55 ট্রেনে উঠেছি, তারপরে আমরা প্যাকটা খুলেছি এবং ততক্ষণে আমাদের শরীরে আর কোনো এনার্জি ছিল না। খাবারটা খাওয়ার পর যেহেতু ভাতটা ফার্স্টে খেয়েছি এবং ওটা ছিল বাসমতি রাইস, রিফাইন্ড একদম চাল, ইনস্ট্যান্ট আমাদের বডিতে এনার্জি দিয়েছে, এবং খাওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটু মনে হলো বাবা বাঁচলাম, এটা হচ্ছিল না, আমার তো খুব হলো, মনে হচ্ছিল প্রথমে খাবারটা ফেলেই দিই, পরে ওই ভাতটা খেয়ে এত তৃপ্তি হলো, মনে হলো যে ভাতটা খেয়ে আমি তো ঘুমিয়ে গেছিলাম। তো এই যে খাবার মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা তোরা বুঝতে পারবি। প্রত্যেকটা খাবারের গুরুত্বপূর্ণ রোল আছে আমাদের বডিতে। যে ওই খিদের পেটে যদি আমি এক প্লেট মাংস খেয়ে নিতাম, তাহলে কিন্তু সাথে সাথে আমার অ্যাসিডিটি হয়ে যেত। ওই খিদের পেটে আমরা খাবারটা শুরুই করেছি ওই ভাতটা খেয়ে, এবং ভাতটা ছিল কিন্তু কোনো স্পাইসি নয়, নর্মাল বাসমতি রাইস, আর তার সাথে একটুখানি পিস ছিল, সেদ্ধ পিস। তো ওটা খেতেই সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি আমরা পেয়ে গেছিলাম। তো এখানেও বয়স্ক মানুষদের ক্ষেত্রেও সেই জায়গাটাকে ইনকর্পোরেট করতে হবে, যে তাদের খাবারে হোল গ্রেন সিরিয়ালস আর পালসেসকে কোনো মতে ডায়েট থেকে বাদ দেওয়া যাবে না। and 50% ক্যালোরি আর ডিরাইভ ফ্রম দ্য কার্বোহাইড্রেট, এটা খেয়াল রাখতে হবে। দেন আসছি লিপিড। আমরা সবাই জানি যে স্যাচুরেটেড ফ্যাটকে কমাতে হবে এবং আনস্যাচুরেটেড ফ্যাট, মোনোস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাটকে আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। দেন আসছি মিনারেলস। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করি, স্যাচুরেটেড ফ্যাট কারা? স্যাচুরেটেড ফ্যাট কারা? কাদেরকে স্যাচুরেটেড ফ্যাট বলে? উদাহরণ দে, তো ফার্স্ট ইয়ারে পড়ে এসেছিলিস। বলো, স্যাচুরেটেড ফ্যাট কাদের বলে? আরে বল, কাদেরকে পড়াচ্ছি আমি? ম্যাম ঘি, ঘিটা হচ্ছে একটা স্যাচুরেটেড ফ্যাট।
ম্যাম অ্যানিমাল সোর্স কি প্ল্যান্ট সোর্সের মধ্যে? স্যাচুরেটেড ফ্যাট সবসময় বাড়ির উষ্ণতায় জমে থাকবে। স্যাচুরেটেড ফ্যাট খাওয়া তো খারাপ ম্যাম ঘি তারপরে ওই না, যেটা ঘিকে আমরা আনস্যাচুরেটেড গুড ফ্যাট বলে থাকি। স্যাচুরেটেড ফ্যাট হলো ইয়েস ডালডা, বনস্পতি, ঘরের তাপমাত্রায় যেগুলো জমে যায়, এবং অলসো কোকোনাট অয়েল ইজ দ্য স্যাচুরেটেড ফ্যাট, এমসিটি বলে, ঠিক আছে? তো মিডিয়াম শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, কোকোনাট অয়েল অলসো ম্যাম দা। ঘিটা ঘি শীতকালে আমাদের ঘরে জমে যায়, গরমকালে জমে না। না, কিন্তু ডালডা সবসময় জমে থাকে, দেখবি দেখবি কোথাও আমার এখন। কিন্তু ম্যাম কোকোনাট মানে ওই যেটা নারকেল তেলটা বলছেন ওটাও তো ম্যাম শীতকালেই জমে যায়। শীতকালে জমে যায়, কিন্তু কোকোনাট অয়েলটাও দু রকম হয়, একটা হলো রিফাইন্ড কোকোনাট মানে ভার্জিন কোকোনাট অয়েল, আর একটা হলো তোর নর্মাল কোকোনাট অয়েল, মানে যেটার মধ্যে তোর ভেজাল মেশানো থাকে। যেটা রিফাইন্ড কোকোনাট অয়েল হয়, যেটাকে ভার্জিন বলে, নেটে সার্চ করলেই পড়লেই বুঝতে পারবি, সেটা হয় পিওর, সেটা জমে না, ঠিক আছে? আর এবং কোকোনাটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। আর ঘি, ঘি আমরা বলেছিলাম, তুই আমাকে একবার মনে হয় কোশ্চেন করেছিলিস যে ম্যাডাম ঘি এটা কি একটা বেশ বলেছিলিস, আমার মনে নেই, বাট ঘিটাকে দুধ থেকে যে ঘিটা তৈরি হচ্ছে সেখানে ওই স্যাচুরেটেড ফ্যাটটা থাকছে কিনা এরকম কিছু একটা আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা যাই হোক, এবার আমাকে দেখতে হবে ঘিটা কোথা থেকে হচ্ছে। মানে ঘি যদি মোষের দুধ থেকে হয়, বাফেলো থেকে হয়, ঠিক আছে, তখন কিন্তু সেটা চলে যাবে আনস্যাচুরেটেড ফ্যাট। ঘিটা যদি কাউস মিল্ক থেকে হয় এবং তখন সেটা হয়ে যাবে তখন বাফেলো থেকে যদি হয় তখন সেটা স্যাচুরেটেড ফ্যাট, আর যদি কাউ মিল্ক থেকে হয় তখন সেটা আনস্যাচুরেটেড ফ্যাট। আচ্ছা, ফ্যাটটা কতটা যাচ্ছে শুধু সেটা দেখতে হবে, যে ফ্যাটটা কতটা আছে, এবং সেই ফ্যাটটা কি খুব কনজেস্টেড ফ্যাট, আমরা সহজে সেটাকে ডাইজেস্ট করতে পারবো কি পারবো না। ঘি এখন বলছে, এখনকার নিউ রিসার্চ, ঘরের বানানো ঘি, বাইরের কেনা ঘি নয়, ঘরের বানানো ঘি যদি হয়, তোরা দেখবি আমার বাড়িতেও ঘি বানানো হয়, যদি পিওর ঘি হয়, এটা সুমিত ভালো জানবে, ওদের বাড়িতেও হয়তো হতে পারে, বা তোদের অনেকের বাড়িতেই হয়, পিওর ঘি যেটা হয় না সেটা কিন্তু সহজে জমে না, দেখবি খুব ঠান্ডাই হয়তো জমে যায়, আদারওয়াইজ সেটা জমে না। কেউ দেখেছিস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো সেই পিওর ঘিটা কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট, এবং সেটা কাউ মিল্ক থেকে। এবার যদি বাফেলো মিল্ক নিয়ে নিস, বা সেটার মধ্যে যদি আরো অন্য কোনো বেশি ফ্যাটওয়ালা কোনো দুধকে মেশানো হয়, ঠিক আছে, কাউ মিল্ক বাদ দিয়ে তো বাফেলো মিল্ক যদি আমরা সেখানে দিই, গোট মিল্ক দিই, তারপর সিপ মিল্ক দিই, এগুলো কিন্তু কনসেন্ট্রেশন, ফ্যাটের কনসেন্ট্রেশন অনেক বেশি, তখন সেগুলো কিন্তু জমে যাবে। বিশেষ করে ডালডা, বনস্পতি, এই ধরনের জিনিস, তারপর পাম অয়েল, এরা সব কিন্তু স্যাচুরেটেড ফ্যাট। ক্লিয়ার? সব ভুলে গেছিস বল? এত ভুলে গেলে কি করে চলবে? আচ্ছা, মিনারেলস, মিনারেলস কি বলেছে না, আমরা জানি ক্যালসিয়ামের নিডটা সব থেকে বেশি থাকে ওল্ড এজে। কেন বেশি থাকে আমি নিশ্চয়ই এটা আর বলার দরকার নেই আমার। ফর ওমেন ওভার 50 ইয়ার্স, যাদের বয়স 50 বছর, তাদের প্রতিদিন 1000 mg পার ডে রেকমেন্ড থাকে, তাদের খেতেই হবে। যদি না খায় তাহলে কি হবে না, ক্যালসিয়াম ইজ অ্যাভেলেবল অনলি ফ্রম দ্য লিমিটেড নাম্বার অফ ফুড। আমরা জানি খুব কম ফুডের মধ্যে ক্যালসিয়াম থাকে, এবং শুধু ক্যালসিয়াম খেলে হয় না, ক্যালসিয়ামটাকে অ্যাবসর্পশন করার জন্য ভিটামিন ডি কে কিন্তু নিতে হয়। একদম গতকাল আমি রিসেন্ট একটা আইসিএমআর পেপার পাবলিশ করেছে, বলেছে 90% লোক আমাদের ডেভেলপিং কান্ট্রিতে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভুগছে, এবং যার ফলে যে পরিমাণ রোগের প্রাদুর্ভাব তার শরীরে ঘটছে, যেটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এবং WHO এই জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়েছে যে আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশের লোকের বডিতে যদি ভিটামিন ডি এর এত পরিমাণ ডেফিসিয়েন্সি হয়, তাহলে শীতপ্রধান দেশের লোকের ক্ষেত্রে কি হবে। এটা একটা মহামারী আকার ধারণ করে নিচ্ছে আস্তে আস্তে। তো প্রত্যেককে বলছি, বি কেয়ারফুল, নিজে এবং বাড়ির প্রত্যেকে রোদে থাকো, সারাদিনে অন্তত 8 ঘন্টা ওপেন রোদে থাকো, কারণ রোদ ছাড়া আমাদের বডিতে
ভিটামিন ডি যদি অ্যাক্সেস করতে না পারি অনেক দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো সো প্রত্যেকে কিন্তু আধ ঘন্টা রোদে থাকবে যদি সুস্থ হয়ে বাঁচতে চাও। দেন হলো টু কম্পেনসেট এজ রিলেটেড বোন লস অ্যান্ড টু ইমপ্রুভ ক্যালসিয়াম ব্যালেন্স, ক্যালসিয়াম ফসফরাসের ব্যালেন্সটাকেও ঠিক রাখতে হবে, অ্যান্ড টু ডিক্রিজ দ্য প্রিভ্যালেন্স অফ ফ্র্যাকচার্স অ্যান্ড দ্য ডেন্টাল ডিকে, দাঁতের ক্ষয়, দাঁতের রোগ এবং হাড় ভেঙে যাওয়া এগুলো যাতে না হয় তার জন্য ক্যালসিয়ামটা যথাযথ পরিমাণে খেতে হবে। দেন আসছি এটার সব থেকে আইডিয়াল সোর্স হলো মিল্ক। আমরা জানি মিল্ক ইজ দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য ক্যালসিয়াম ফর দ্য এল্ডারলি অ্যাজ ইট ইজ দ্য ডায়েট ফর দ্য ইয়াং। এবং ডায়েটে যেমন ইয়াংদের রাখি এল্ডারদেরও মানে বয়স্ক লোকদেরও রাখতে হবে। আয়রন ডেফিসিয়েন্সি সিন ইন দ্য এল্ডারলি ইজ ডিউ টু inadequate iron intake, blood loss due to the chronic disease, reduced non-heme iron absorption secondary to কি লিখেছি সেকেন্ডারি টু অ্যালকোহোরাইডিয়া টু অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। এদের ক্ষেত্রে কি হয়, আয়রন ডেফিসিয়েন্সি যদি এল্ডারলি মানুষের ক্ষেত্রে হয় তাহলে কেন হচ্ছে? প্রথম হলো ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনটেক, অপর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণ করছে। ব্লাড লস ডিউ টু দ্য ক্রনিক ডিজিজ, যে কোনো ক্রনিক ডিজিজ, সেটা পেপটিক আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, সেটা হতে পারে যে কোনো রকম আঘাতপ্রাপ্ত হয়েছে সেখান থেকে হতে পারে, এই জায়গা থেকে ব্লাড লস হতে পারে। অনেক সময় ডেন্টাল ডিকে মানে দাঁতের গোড়া থেকে যেটাকে আমরা স্পঞ্জি গাম বলি, দাঁতের ক্ষয়, দাঁত দিয়ে রক্ত বেরোনো, সেখান থেকে হতে পারে। অ্যান্ড রেডিউস নন হিম আয়রন অ্যাবসর্পশন, হিম আয়রন তো আমরা অ্যানিমাল প্রোটিন থেকে পাচ্ছি, নন হিম আয়রন অ্যাবসর্পশনের জন্য ভিটামিন সি এর সাহায্য লাগে, সেটাকেও ইনকর্পোরেট করতে হবে ডায়েটে। অ্যান্ড সেকেন্ডারি টু অ্যালকোহোরাইডে আমি কি এটা ভুল লিখেছি? আচ্ছা, সেকেন্ডারি টু অফ অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস মনে রাখ, এটা আমি জানি না, মনে হচ্ছে আমি এটা কিছু ভুল লিখেছি। আচ্ছা, আমি এটা কারেকশন করে দেবো। তো অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসটা কি কারো জানা আছে? হোয়াট ইজ অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস? না ম্যাম। আচ্ছা, অ্যাট্রোফিক মানে কি? অ্যাট্রফি, মানে কি নেই, ট্রফি মানে কি? তোরা তো এগুলো এইচএসে ছিল রে। অ্যাট্রফিক এই টার্মিনোলজিটা শুনিসনি কখনো? গ্যাস্ট্রাইটিস বলতে হবে না, অ্যাট্রফি টার্মিনোলজিটাই শুনিসনি? আচ্ছা, যাই হোক। তো অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস হলো এমন একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেখানে স্টোমাকের যে লাইনিংটা থাকে সেই স্টোমাকের লাইনিং এর মধ্যে কি হয়, একটা ইরিটেশন দেখা দেয়, ক্ষয়, যেটার ফলে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, আইবিএস, আইবিডি এগুলো কি হতে থাকে না, এগুলো ফর্ম করতে থাকে। তো এই যখন এই ধরনের সমস্যা হয়, আয়রন ডেফিসিয়েন্সিতে মানুষ ভুগতে থাকে, আয়রন কি করে আমাদের বডিতে সবসময় ডিজেনারেশন যখন হয়ে যায়, কোনো জায়গা কেটে গেছে, সেটাকে তো কি করতে হবে, সেটাকে পূরণ করতে হবে। কে পূরণ করে? প্রোটিন পূরণ করে। তো ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে থেকেই তৈরি হয় হিম আয়রন, ওখান থেকেই আমরা পাই। কিন্তু আমরা তো সবাই গরিব দেশে বসবাস করি, তো ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা ততটা খেতে পারি না। আমরা অনেক সময় নন হিম আয়রন থেকেও আমাদের বডিতে আয়রনটার যে চাহিদা সেটাকে পূরণ করার চেষ্টা করি। তো এই নন হিম আয়রনটা শুধু খেলেই হবে না, সেটাকে অ্যাবসর্পশন করতে হবে এবং সেটাকে আরবিসি ফর্মেশন করার জন্য তাকে রেডি করতে হবে। তো সেটার জন্য ভিটামিন সি এর দরকার পড়ে। তো সেই জায়গাতেও কি হয় যে আমাদের নন হিম আয়রনের প্রয়োজনীয়তাটা কিন্তু দেখা দেয়। আর এই অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস তাদেরই হয় যাদের মধ্যে ক্রনিক একটা ইনফ্লামেশন হয় এবং যার ফলে একটা ইরিটেশন হয়। ইরিটেশন মানে কি, চুলকাচ্ছিস বা সেখানে জ্বালা হচ্ছে, সেখান থেকে ব্লাড বেরোচ্ছে, এই ধরনের যে সমস্যাগুলো হয় সেটাকে বলে অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। এটা কিন্তু ক্রনিক ইনফ্লামেশন, এমন নয় যে একদিন হয়েছে, এটা সার্টেন নয়, এটা হলো ক্রনিক। দীর্ঘদিন যদি কারো গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। ওকে, যাই হোক, এটা রিমেডি হলো ভিটামিন সি ডেফিসিয়েন্সি মে অলসো ইম্পেয়ার আয়রন অ্যাবসর্পশন। ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি থাকলে আয়রন অ্যাবসর্পশন হবে না। তো আয়রন রিচ ফুড কারা? আমরা সবাই জানি যে মাছ, মাংস, ডিম, দুধ তো অবশ্যই, তার সাথে এখানে যা যা লেখা আছে
cauliflower, greens, agathi, whole grain, enriched bread, certain iron rich dry foods যেটা ডেটস খেজুর আমরা বলি, হ্যাঁ সেটার মধ্যেও প্রচুর আয়রন থাকে। এখন জেগারির মধ্যেও প্রচুর আয়রন থাকছে। এগুলো হলো আয়রন রিচ ফুড। তো আর যেগুলো মাথায় রাখতে হবে, মেনটেন সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স, এটা বয়সকালে খুব খুব গুরুত্বপূর্ণ। সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হলে মানুষ কি হয়, সব ভুলে যায়। পার্কিনসন্স ডিজিজ, অ্যালঝাইমার্স ডিজিজ, এই যে ডিজিজ গুলোর নাম শুনছি সেটা খুলে পড়বি, এগুলো হলে কি হয়। তো এই ধরনের ডিজিজ গুলোকে প্রিভেন্ট করার জন্য সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে এবং তার সাথে জিঙ্ক সেলেনিয়াম এদেরকে ইনকর্পোরেট করতে হবে, খাবারের মধ্যে এদের রাখতে হবে, নালে কিন্তু খুব সমস্যা। মানুষের ব্রেন যদি না খাবার প্রায়, ব্রেনের সেল নার্ভ গুলো তাহলে ছিঁড়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, আর কিছু করার থাকবে না তখন। তো যাই হোক, মেনটেন জিঙ্ক স্ট্যাটাস বললাম। দেন আসছে ভিটামিন। ভিটামিনের মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি বলেছি ভিটামিন ডি, কারণ এটার এক্সপোজার হচ্ছে না, এটা ভীষণ একটা মানে মহামারীর আকার ধারণ করতে চলেছে, এমন সব রোগ জ্বালা আজকাল আসতে শুরু করেছে। এবং WHO সায়েন্টিস্টের সাথে আমরা যখন কথা বলছিলাম, উনিও বারবার আমাদের বলছেন যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির ওপর কাজ করতে, কারণ আমাদের রুরাল এরিয়ায় এইগুলোর কিন্তু প্রাদুর্ভাব দিনে দিনে বাড়ছে। ঠিক আছে, তো ভিটামিন ই, ক্যারোটিনয়েডস, ভিটামিন সি, এরা হলো অ্যান্টিঅক্সিডেন্টস, এইগুলোর মধ্যে ডায়েটের মধ্যে যোগ করতে হবে। ভিটামিন সি মে বি প্রোটেক্টিভ এগেনস্ট ক্যাটারাক্ট, চোখে ছানি পড়ে বয়স হলে, আমরা সবাই জানি, সেটাকেও আমাদের প্রিভেন্ট করতে হবে। অ্যান্ড B6 মাত্রাটাকে ইনক্রিজ করতে হবে ডিউ টু অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। B6 এর পুরো নাম কি, কি নামে ডাকে? ম্যাম পাইরিডক্সিন। ভেরি গুড, পাইরিডক্সিন। এই পাইরিডক্সিন যদি আমরা বেশি মাত্রায় খাই তাহলে অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসের মাত্রা কমবে। আচ্ছা, দেন কারেন্ট রিসার্চ হ্যাজ শোন দ্যাট ইনক্রিজ সিরাম লেভেল অফ ভিটামিন B6, B12 and folate, এরা যদি আমরা ডায়েটে ঠিকঠাক থাকে তাহলে সিরাম হোমিওসিস্টিন আমাদের বডিতে ঠিকঠাক মতো কাজ করবে। এটা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজটা সহজে হতে পারবে না। আর কি পারবে না, ডিপ্রেশন আমাদের বডিতে ছুঁতেও পারবে না, এবং সার্টেন নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি বা ডিজিজ যেগুলো হয়ে থাকে সেগুলো চট করে আসতে পারবে না। তো এই যে ভিটামিনের পোর্শনটা খুব গুরুত্বপূর্ণ, কোন ভিটামিনগুলোকে ওল্ড এজে অবশ্যই ইনকর্পোরেট করা উচিত। দেন আসছি ওয়াটার, এটা বলার কিছু নেই যে ওয়াটার অন্তত পার ডে 1.5 লিটার ওয়াটার খেতেই হবে। এবার সেটা ডিপেন্ড করে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার নিডের ওপর, এবং গরমকালে একরকম ইনটেক থাকে আর শীতকালে একরকম ইনটেক থাকে, তবে মিনিমাম 1.5 লিটার জল খেতে হবে। দেন আসছি ফাইবার। আমরা জানি ফাইবার আমাদের স্টিমুলেট করে, পেরিস্টালটিক মুভমেন্ট হতে সাহায্য করে। বয়সকালে কনস্টিপেশন একটা খুব কমন সমস্যা, কনস্টিপেশন হয় বলেই মানুষ ভয়ে খেতে চায় না, পটি রেগুলার হচ্ছে না, ইনডাইজেশন হচ্ছে, খিদে অ্যাপেটাইট চলে যাচ্ছে, এগুলো বয়সকালীন একদম কমন সমস্যা। তো এই সমস্যা রিকভারির জন্য ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন 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 কি আছে, হ্যাঁ দেন আছে ফাইবার অলসো হেল্প ইন দ্য রিডিউসিং কোলেস্টেরল লেভেল। আমরা জানি কিভাবে কোলেস্টেরল লেভেল ডিক্রিজ করে, না ফাইবারের কাজই হলো জিআই আমাদের যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেইটাকে কমিয়ে দেওয়া। ঠিক আছে, আমরা যখন ভাত খাই, ভাতের সাথে সবজি খাই, মাছ খাই, ডাল খাই, এই সব খাবারগুলো যখন একসাথে স্টোমাকে যায়, শুধু নর্মাল ভাত খেলে যে পরিমাণ তাড়াতাড়ি গ্লুকোজ লেভেল রাইজ করবে, একটা ব্যালেন্স ডায়েট, একটা কমপ্লিট মিল যখন খাবো, গ্লুকোজ লেভেল অত স্পাইক করবে না, ধীরে ধীরে স্পাইক করবে। ঠিক আছে, দেন আসছি মডিফিকেশন অফ দ্য ডায়েট ডিউরিং ওল্ড এজ। এটা বলার আমার কিছু নেই, খুব সহজ জিনিস, তাও দু একটা এক্সাম্পল দিচ্ছি। ফুড মাস্ট বি সফট অ্যান্ড ইজিলি চিউয়েবল। কেন বয়স্ক লোকদের খাবারটাকে সফট এবং ইজিলি চিউয়েবল করা হয় না, বিকজ তাদের ডেন্টাল প্রবলেম থাকে, প্রবলেম অফ ডেন্টিশন, ফলেন টিথ অর ডেঞ্চার্স, মানে কি দাঁত পড়ে যায়, ফোগলা হয়ে যায়, দাঁত পড়ে গেছে খেতে পারে না, অনেকের ফলস দাঁত লাগানো থাকে, তো ফোগলা দাঁতে কি করে চিবিয়ে খাবে, খেতে পারে না ঠিকঠাক। তো ফুড শুড বি ইজিলি ডাইজেস্টেবল, এমন খাবার দিতে হবে যেটা সহজে ডাইজেস্ট করতে পারে। ডিক্রিজ প্রোডাকশন অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম, আমরা জানি বয়স হলে ডিজেনারেটিভ
নানা রকম সমস্যার কারণে আমাদের কি হয় যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আস্তে আস্তে যতটা পরিমাণ এনজাইম সিক্রেশন করার কথা ততটা করতে পারে না, যার ফলে ঠিকঠাক মতো হজম হয় না এবং আমাদের খিদে চলে যায়। আচ্ছা, এইরকমই ছোট ছোট কিছু পয়েন্ট লেখা আছে, তোরা পড়লেই বুঝতে পারবি। আচ্ছা, দেন আমি আসছি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই ভালো করে পড়ে রাখবি, নিজেদের ভবিষ্যতে যখন ডায়েটিশিয়ান হবি তখন কাজে লাগবে প্রচুর। আচ্ছা, দেন আসছি নিউট্রিশনাল প্রবলেম অফ দ্য ওল্ড এজ। আমরা প্রথমেই বলেছি ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ, এবং ওখানেও আমরা দেখছিলাম যে প্রচুর মানুষ কিন্তু অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস এই ধরনের কাজকর্ম করেছে, মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট রিলেটেড কাজ করেছে, মাইন্ডফুল ইটিং করেছে, কমপ্লিট মিল নিয়ে করেছে, জাঙ্ক ফুড নিয়ে করেছে, পিসিওডি নিয়ে করেছে, ডায়াবেটিস নিয়ে করেছে। এই সবই কিন্তু আমাদের রিসেন্ট যত আমরা ডেভেলপ হচ্ছি, যত আমাদের লাইফস্টাইল ফার্স্ট হচ্ছে, তত আমাদের রোগ জ্বালা বাড়ছে, উত্তরে উত্তরে বাড়ছে। এবং ওখানে গিয়ে আমি একটা, মানে আমার কাছে এই তথ্যটা ছিল না যে গভর্নমেন্ট ফাস্টফুডের ওপর ট্যাক্স তুলে নিয়েছে, যে যত খুশি ফাস্টফুড খাও, লেস, কুরকুরে, চকলেট, বার্গার, পিস, এই কি বলে, হটডগ, যত খুশি খাও, যত খুশি খাও, আর দিয়ে ডায়েটিশিয়ানের কাছে আসো, ডাক্তারের কাছে আসো, ওষুধ খাও, দিয়ে যতদিন থাকার কথা থাকো, আর থাকতে না পারলে হসপিটালে চলে যাও, সুন্দর ব্যবস্থা। আচ্ছা, তো চলে যাও, আমরা এবার যাচ্ছি যে অস্টিওপোরোসিস কেন হচ্ছে। এই যে টোটাল অল মানে গ্লোবালি ইন্টারন্যাশনালি এই যে ফুডের যে আমাদের এক্সপোজার, এটার মেন কারণ হলো এটাই। আমাদের টোটাল যে টপিকের নাম ছিল ডিকলোনাইজিং অ্যান্ড কি ছিল রে, ডেমোক্রেটিং অ্যান্ড ডিকলোনাইজিং। মানে ইন্ডিয়াতে এবং অ্যাব্রড ইউকেতে আমাদের ফুড হ্যাবিট কি, এখন দেখা যাচ্ছে আমরা এত পরিমাণ ইন্ডিয়াতে রোগের শিকার। আগে যেটা ইউকের লোকরা যেটা মানে সাফার হতো, ওবেসিটি, কার্ডিওভাস্কুলার, ডায়াবেটিস, ক্যান্সার, এখন সব রোগগুলো আমরা আমাদের দেশে নিয়ে চলে এসেছি, সুন্দর। কারণ ট্রান্সফর্মিং দ্য ফুড, ট্রান্সফর্মিং দ্য হিউম্যান বিংস, প্রত্যেকটা মানুষ চাইছে উন্নত হতে, এবং উন্নত হওয়ার জন্য আমাকে কি করণীয় সেটা সে জানে না। উন্নত হওয়ার জন্য জানে যে সবাই যেটা করছে আমিও সেটা করব, সবাই বাইরের খাবার কিনে খাচ্ছে আমিও বাইরের খাবার কিনে খাবো। কিন্তু এটা আমি জানি না যে ইউএসএ বা ইউকেতে লোকরা যখন বাইরের খাবার কিনে খায়, সেই খাবারটা কোন কম্পোনেন্টটা থাকে, নিউট্রিয়েন্ট কোন কম্পোনেন্টটা থাকে, সেটা কিন্তু আমরা কেউ খেয়াল রাখি না। আমরা শুধু চকলেট খাই, তো ডার্ক চকলেট ওরা যেটা খায় আর আমরা যেটা ক্যাডবেরি খাই এত চিনি দেওয়া, সেই দুটো চকলেটের মধ্যে ডিফারেন্সিয়েট কোথায় আমরা কখনো দেখি না। তোরা যদি অ্যাজ এ সিরিয়াসলি নিউট্রিশনের স্টুডেন্ট হয়ে থাকিস, কোনো ফরেন চকলেট যদি খাস মুখের ভেতরে দিস, দেখবি সেটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, বুঝতেই পারবি না। কিন্তু যখন ইন্ডিয়ানের কোনো চকলেট খাবি, দেখবি দাঁত দিয়ে সেটা করে কামড়াতে হচ্ছে, অনেকক্ষণ কামড়ালে তারপর সেটা মেল্ট হয়, ঠিক আছে। আর প্রচন্ড স্টিকি, মানে চ্যাটচেটে টাইপের, ওই স্টিকিনেস আসে চিনি থেকে। আর ওইখানে যে চকলেট সেটা পিওর কি কোকো দেয়া থাকে, ঠিক আছে, সেইটার মধ্যে কিন্তু ওরা আর্টিফিশিয়াল সুইটার মেশায় না, এবং খুব তেতো খেতে হয়, এই জন্য ফরেনের চকলেট লোকে খেতে পারে না, খুব তেতো খেতে লাগে। ম্যাম 5 স্টারটা তো সব থেকে বেশি স্টিকি হয়, একদম খুব বাজে, তো ওই জন্য তো দাম সব থেকে কম, হ্যাঁ দামটাও সব থেকে কম। তো যাই হোক, এগুলো তো তোদের নিজেদেরই স্টাডি করতে হবে, পড়তে হবে নিশ্চয়ই, যত সাবজেক্টের সাথে ঢুকবি তত এগুলো জানতে পারবি। যাই হোক, তো অস্টিওপোরোসিস কেন হয়? ম্যাম আমাদের যেহেতু ভিটামিন ডিটা আমরা কম মানে কম ইনটেক করছি, এবং বয়সকালে এই মানে বোন ডেন্সিটি কমে যাওয়াটা একটা খুব কমন জিনিস। এবার অস্টিওপোরোসিসটা হচ্ছে হাড়ের ছিদ্র হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তো সেই কারণের জন্য অস্টিওপোরোসিসটা প্রচুর ভাবে দেখা দিচ্ছে ওল্ড এজে বিশেষ করে। ঠিক ঠিক, একদম ঠিক। তো কেন হয় একটু যদি সবাই কারণগুলো বলতে, সেগুলো আগেই পড়ে এসেছিস তোরা, প্রত্যেকে একটা করে কারণ বল, দেখ এই এখানটা পড়া হয়ে যাবে। কেন হয় বলো, প্রত্যেকে একটা করে কারণ বলো। ম্যাম ঠিক মতো ভিটামিন ডি ইনটেক না
পড়ার কারণে। ভেরি গুড। আর আর বল। আরে বল, এগুলো পড়ে এসছিস তো, বলতে হবে, কথা বলতে হবে। ক্যালসিয়াম গ্রহণ না করার ফলে। আচ্ছা, ক্যালসিয়াম রিচ ফুড না খাওয়ার ফলে, ঠিক আছে। আর আর কি হয়? ম্যাম পোর ডায়েট ইনটেক করলে। আর বল কি বলছিস? পোর ডায়েট ইনটেক করলে পুয়ার ডায়েট, আচ্ছা। মানে ভিটামিন ডি হ্যাঁ জাতীয় হ্যাঁ, বা বুঝতে পেরেছি, ঠিক ক্যালসিয়াম। আছে, ঠিক। দেন আর বল। আরেকজন কেউ, সুমিত কি বলছিলিস? ম্যাম বোন ডেন্সিটি কমে। হ্যাঁ, বোন ডেন্সিটি কেন কমে? ওই তো ভিটামিন ডি খাচ্ছে না, ক্যালসিয়াম খাচ্ছে না। আর প্রেশার, মাথায় কিছু আসছে না? দেখ কি কি ম্যাম কারণ। সানশাইন। সানশাইন তো ভিটামিন ডি, আবার আলাদা কি? এজ রিলেটেড বোন লস, 1 নাম্বার। বয়সের সাথে সাথে বোন ডেন্সিটি কমছে। হরমোনাল চেঞ্জ, থাইরয়েড হরমোন, যদি কারো থাইরয়েডের সাফারার থাকে, তার T3 T4 হরমোন কিন্তু কি করে আমাদের যে T3 T4 হরমোনের কারণে আমাদের ক্যালসিয়াম অ্যাবসর্পশনটা ঠিকঠাক হয় না। সে কারণেও আমাদের কিন্তু বোন ডেন্সিটি কমতে থাকে এবং হাড়ের ক্ষয় হতে থাকে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অবশ্যই সেটার মধ্যে অনেক কিছু ঢুকে যাচ্ছে, ভিটামিন ডি ঢুকছে, ক্যালসিয়াম, ফসফরাস, এরাও ঢুকে যাচ্ছে। সেডেন্টারি লাইফস্টাইল, শুয়ে বসে দিন কাটানো, যেটা তোরা করিস, জীবনে কোনো কাজকর্মই নেই, সারাদিন মোবাইলে আর বিছানায় তোদের জীবন, ঠিক আছে। আর ক্রনিক ডিজিজ, এখন বুঝবি না, আফটার 35 ইয়ার্স যখন ডাক্তারের কাছে ছুটতে হবে আর ঘরে আসতে হবে, তখন বুঝতে পারবি যে কেমন দিন আমরা কাটিয়েছিলাম। ক্রনিক ডিজিজ, যে কোনো দীর্ঘকালীন রোগ, পেটের সমস্যা আজকালকার একটা খুব কমন রোগ, সেই ধরনের সমস্যা যাদের থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাবসর্পশন ঠিকঠাক হয় না, এই সমস্যা হয়। মেডিকেশনস, ওষুধ, যারা অযথা প্রচুর পরিমাণে ওষুধ খেয়ে নেয়, মুঠো মুঠো ওষুধ। আমি গিয়ে ওখানে দেখছিলাম, এই মাথা ধরে যাচ্ছে একটা ওষুধ, পেট খারাপ একটা ওষুধ, এই মাথা ব্যথা এই এটা ওষুধ। একমাত্র আমি রাখিকে দেখলাম যে এত বমি করেও বললাম আমি একটা ওষুধ খাবো না ম্যাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। অনেকেই আছে আমার দেখা, অনেক আমার পরিচিত মানুষজনও আছে, একটুও কষ্ট সহ্য করতে পারে না, ঠিক আছে। শরীরকে যে কন্ট্রোল করার যে পাওয়ার, কন্ট্রোল পাওয়ারটাকে তো কাজ করতে দিতে হবে। কিছু হলেই যদি ফটাফট ওষুধ খেয়ে নিই, তার কিন্তু হিতে বিপরীতই হবে। একটু আগেই আমি একটা ম্যাগাজিনে আজকে বিকেল বেলায় এই পেপারে দেখছিলাম যে প্যারাসিটামল যারা সব থেকে বেশি খায়, তো মেডিকেল রিসার্চ সায়েন্স বলছে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। তো এখনকার ম্যাক্সিমাম মানুষের মধ্যে মাথা ধরা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কমন সমস্যা। আর এগুলো হলেই ডাক্তার বলে SOS হিসাবে প্যারাসিটামল খেতে, কোনো অসুবিধে নেই। কারণ প্যারাসিটামল কোনো কি নয়, প্যারাসিটামল কোনো পেন ক্লিয়ার নয়। তাহলে পেন ক্লিয়ার যদি না হয়, তাহলে হার্টের ওপর সমস্যা হবে না। কিন্তু অযাচিত কোনো ওষুধ কি বেশি খাওয়া ভালো? তার থেকে ভালো আমরা ফুড থেকে সেটা নিই, আমরা নিউট্রিয়েন্ট থেকে সেটা নিই, যে ডেফিসিয়েন্সিটা হচ্ছে সেটাকে আমরা পূরণ করার চেষ্টা করি। আমরা তো সেমিনারে গিয়ে দেখেছিলাম যে ডায়েটেশিয়ানরা কি লেভেলের, এক একজন ডায়েটেশিয়ান ওখানে আছে, ডাক্তারদের সমতুল্য একেবারে। সে জায়গায় তারা নিজেদের নলেজ দিয়েই তো মানুষগুলোকে সুস্থ রাখছে, কোনো মেডিসিন প্রোভাইড করছে না, অনলি ফুড। তাহলে কোন ডিজিজের কোন মেডিসিনের বিকল্প কোন ফুডটা হতে পারে, সেটা কিন্তু একজন ডায়েটেশিয়ানই বলতে পারবে, ঠিক আছে। তো ডায়েটেশিয়ানটাকেও সেই রকম ডায়েটেশিয়ান হতে হবে। আচ্ছা, যাই হোক, দেন আমরা দেখতে পাচ্ছি সিমটমস। তো কি কি সিমটমস হয়? প্রথম কথা, পোরোসিস কথার মানেই হলো হাড়ের মধ্যে ছিদ্র হওয়া। তো ছিদ্র হলেই আমরা জানি একটা ব্যথা যন্ত্রণা দেখা দেবে। এবং কি হবে না, ইট ইজ কল্ড সাইলেন্ট ডিজিজ। অ্যাকচুয়ালি অস্টিওপোরোসিস একদম সাইলেন্ট ডিজিজ, প্রথম প্রথম বুঝতে পারবি না। বয়স যত বাড়বে তত বোনগুলোর মধ্যে ফুটো ছিদ্র তৈরি হবে এবং বোনগুলো ফ্র্যাকচার হবে। কমন ফ্র্যাকচার সাইটস লাইক হিপস, স্পাইনস, জয়েন্টস, রিস্ট, যেগুলো আমাদের মানে কি আছে,
জয়েন্ট, যে জায়গাগুলোতে বড় বড় জয়েন্ট, হাতের এই যে রিস্ট, আমাদের বোন এই হিপ মানে কোমর, আমাদের হাঁটু, এগুলো তো বড় বড় জয়েন্ট আমাদের। তো এই জায়গাতেই কার্টিলেজ থাকে। আমরা দেখেছিলাম আগের একটা ছবিতে যে এটা হাড়, হাড়ের ওপরে মাংস খাস না তোরা, লেগ পিস খাস না, লেগের ওপরে একটা এরকম কোটিং দেখতে পাস। হাড়টা অ্যাকচুয়ালি কি এরকম ভাবে থাকে, তো পাটা তো এরকম থাকে, তাই তো হাত পা গুলো আমরা ফোল্ড করতে পারি। হ্যাঁ এই ম্যাম। এই যে জয়েন্টটা, হ্যাঁ ম্যাম। এই জয়েন্টটাতে, এই যে জয়েন্টটা দেখছিস, দেখতে পাচ্ছিস আমার হাতটা, এই যে হ্যাঁ ম্যাম। যদি জয়েন্ট হয়ে থাকে, দেখ একদম জয়েন্ট, ঠিক আছে, তাহলে তো আমরা রিজিড হয়ে যাবে, কিছু করতে পারবো না। কিন্তু এটাকে একটু ফ্লেক্সিবল হতে হবে, যাতে ওই যে কার্টিলেজ দিয়ে এটা জোড়া থাকে, যে ফাঁকাটা দেখতে পাচ্ছিস, এবং এই ফাঁকাটার মধ্যে দিয়ে কি থাকে, সায়ানোসোয়াল ফ্লুইড, যেটা আমাদের কার্টিলেজ গুলো ঘর্ষণের হাত থেকে রক্ষা করে এবং ব্যথা যন্ত্রণা হবে না। ঠিক আছে, সেটার জন্য শরীরের যত্ন করতে হবে, এমনি এমনি হবে না। শরীর হলো একটা মন্দির, ঠিক আছে, যে টেম্পল। ভগবানকে যেমন শুদ্ধ হয়ে পুজো করতে হয়, শরীরকেও ঠিক সেইভাবে যত্ন করতে হয়, সমস্ত টক্সিক জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হয়। তো লস অফ ওয়েট অ্যান্ড স্টপ পশ্চার ডিউ টু দ্য ভার্টিব্রাল ফ্র্যাকচার্স বলেছে। লস অফ হাইট মানে দেখবি বয়স হলে, তোরা দেখেছিস নাকি আমি জানি না, বয়স হলে না লোকে এরকম কুঁজো হয়ে যায়, তার হাইট যতটা ছিল সেটা কিন্তু কমে যায়, দেখেছিস তোরা? হ্যাঁ ম্যাম। দেখেছিস। এটাকে কি বলে, আমরা ডায়েটেটিক্স বই খুললেও দেখতে পাবো, যখন অস্টিওপোরোসিস হচ্ছে, হাড়গুলো ব্যান্ড হয়ে যাচ্ছে, তখন সে সোজা দাঁড়িয়ে থাকতে পারে না, তখন সে এরকম কুঁজো হয়ে যায়। তো আস্তে আস্তে তার বডি স্ট্রাকচার, বডি পশ্চার, সেটা কিন্তু ছোট হয়ে যায়, ঠিক আছে। তো দেন আসছে রিস্ক ফ্যাক্টর কি কি, কাদের ক্ষেত্রে বেশি হয় না, ফিমেলদের ক্ষেত্রে। অ্যাডভান্স এজ 35 এর পর থেকে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি অস্টিওপোরোসিস থাকে তাহলে অবশ্যই তাদের বাচ্চাদের সচেতন হওয়া উচিত। স্মল অ্যান্ড থিন বোন ফ্রেম, যাদের বডি খুব ছোট এবং পাতলা, রোগা পাতলা, তাদের ক্ষেত্রে। আর পুয়ার নিউট্রিশন যারা ইনটেক করছে তাদের জন্য। তো প্রিভেনশন ওয়ে কি, না অ্যাডিকুয়েট নিউট্রিশন খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, বোন ডেনসিটি টেস্ট করাতে হবে যে এটা ভীষণ মাত্রায় জরুরি, এবং মেডিকেশনস করতে হবে, যোগা করতে হবে, আর প্রপার মেডিসিন ইনটেক করতে হবে। ভিটামিন ডি শুধুমাত্র রোদ, যাদের কোনো ডেফিসিয়েন্সি ঘটেনি তারা রোদে থাকলো তো ঠিক আছে, আদারওয়াইজ যাদের ডেফিসিয়েন্সি অনেকটা হয়ে গেছে, তারা শুধুমাত্র রোদ নিলে হবে না, তাদেরকে কিন্তু মেডিকেশনও করতে, মানে মেডিসিন খেতে হবে উইথ দ্য হেল্প অফ সানশাইন, সানশাইনের সাহায্য নিতে হবে এবং মেডিসিনও ইনটেক করতে হবে। আর যাতে না ডেফিসিয়েন্সি হয়, তার জন্য এই বয়স থেকে, তোদের মতো ছোট বয়স থেকে প্রতিদিন 8 ঘন্টা রোদে থাকতে হবে, খেলতে হবে, হাঁটাচলা করতে হবে, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। দেন আছে ওবেসিটি। ওবেসিটি নিয়ে বলার কিছু নেই, আমরা জানি যে সাম এল্ডার আর ওবেস বিকজ দেয়ার consumption of calorie has not decreased through the steady decrease in the calorie requirement। মানে কি, অনেক সময় অনেক ওল্ড এজ মানুষের আমরা দেখে থাকবো, তারা খুব হেলদি বাল্কি, আমরা কি দেখেছি সেমিনারে এরকম কাউকে? হ্যাঁ ম্যাম। দেখেছিলাম। তো এই যে মানুষটার বডি পশ্চার এতটা মোটা যারা হয়, তাদের বডিতে তো ফুড ইনটেকটা অনেক বেশি, তাদের তো খিদেটাও অনেক বেশি, তাহলে খিদে যেহেতু বেশি, তখন তাকে কন্ট্রোল করব কি করে? তাহলে কন্ট্রোল করার জন্য আইদার হতে পারে কোনো ডিজিজের কারণে মানুষ এতটা মোটা হয়ে যেতে পারে, যাদের থাইরয়েড থাকে দেখতে পাবি তোরা অনেক মোটা হয়ে যায়, ঠিক আছে, কিছু খায় না, একদম অল্প খাবার খায়, বাট থাইরয়েড যাদের, হাইপোথাইরয়েডিজম থাকে, বিএমআর রেটটা যাদের কম, যাদের মেটাবলিক খুব স্লো ডাউন হয়, তারা কিন্তু খুব কি হয়, দ্রুত মোটা হয়ে যায়, এটা একটা ডিজিজ। এছাড়া অনেক রকম ডিজিজ আছে, আমরা কিছুদিন আগেই দেখছিলাম না জিওর যে আমাদের কি নাম যেন, মুকেশ আম্বানি, তাই তো, মুকেশ আম্বানি ছেলের বিয়েতে দেখছিলাম না, তার ছেলে কতটা মোটা। তো সেই মোটাটা, ও তো আগে মোটা ছিল না, আমরা তো তার আগের ছবিও দেখেছি। তো এটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ। তাহলে তাদের তো আর পয়সা কম নেই, তাই না?
তো তারা তো মানে ফ্যাট অত জিম আছে, এই আছে ওই আছে, তারা সবকিছু অ্যাক্সেস করতে পারে, তাতেও এত মোটা কেন? না, কিছু জিনিস থাকে জেনেটিক ফ্যাক্টরস, যেগুলোকে আমরা কি করতে পারি না, যেগুলোকে আমরা কম্প্রোমাইজ করতে পারি না, মানে সেই রোগ যদি তোমার বডিতে চলে আসে তাহলে কিন্তু কিছু করার নেই। তো যাতে না আসে, কারণ উনিও ওরকম ছিলেন না, ওনার একটা ডিজিজের ফলে এরকম হয়ে গেছে, এবং ডিজিজটা এমনই যেখানে উনি কোনোদিনই সুস্থ হতে পারবে না, ওরকমই থাকতে হবে। এটা তো মানুষটার জন্য ভীষণ কষ্ট না? তো যাই হোক, নিউরোলজিক্যাল ডিসফাংশন, এটা একটু বলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে প্রবলেম অফ disorientation and a slowing of neurological functioning both seen in the elderly। বলেছে এই যে আমাদের নিউরোলজিক্যাল যে সমস্যা, সেটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বেশ ভালো রকমই দেখা যায়। এর জন্য কি হয়, যে ল্যাক অফ নিয়াসিন, ল্যাক অফ নিয়াসিন হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিমেনশিয়া। নিয়াসিন মানে B5, তাই তো? তো যারা B5 এর অভাবে ভোগে তাদের ক্ষেত্রে কিন্তু ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার প্রবণতা খুব দেখা দেয়। তো এই B5 আসে কোথা থেকে? এদের মেন সোর্সই হলো কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন। এই ডিপ্রেশন, ডিমেনশিয়া, পেলেগ্রা, ঠিক আছে, ডেফিসিয়েন্সি অফ কোলিন, এদের যদি আমাদের বডিতে ঠিকঠাক মতো সিনথেসাইজ না হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। আর ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B6, B1 অ্যাসোসিয়েটেড উইথ দ্য CNS প্রবলেম। CNS মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রবলেম। কোনগুলো? না, B1 মানে থিয়ামিন, B6 মানে B6 মানে পাইরিডক্সিন। এদের অভাবে আমাদের বডিতে ব্রেনের ফাংশনের কিন্তু প্রবলেম হতে থাকে। Women who work or exercise regularly are less likely to experience the memory loss। মেয়েদের ক্ষেত্রে এটা কম দেখা দেয়, ছেলেদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, কারণ ছেলেরা না সব থেকে বেশি একাকিত্বে ভোগে। যখন তারা রিটায়ারমেন্ট হয়ে যায়, আফটার রিটায়ারমেন্ট তাদের আর কোনো সঙ্গ থাকে না, ছেলে মেয়ে বাইরে চলে গেছে, তার যে ওই একটা প্রতিদিনের তার ডিউটি, অফিস যখন রিটায়ারমেন্ট হয়ে যায় খুব লনলি ফিল করে। মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না, মেয়েরা আফটার রিটায়ারমেন্টের পর খুশিই হয়, বাড়িতে টাইম দিতে পারে, নাতি নাতনি নিয়ে থাকে, গল্পের বই পড়ে, রান্না করে, বাগান করে। বাট ছেলেদের মধ্যে এটা কিন্তু এই অ্যাটাচমেন্টটা তৈরি হয় না। তো যার ফলে কিন্তু কি হয়, তাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জন্য ফুডটা খুব ইম্পর্টেন্ট। দেন আমরা আসছি অ্যানিমিয়া। অ্যানিমিয়া নিয়ে বলার কিছু নেই, বলে বলে তোদের কান ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা, দেন আমরা আসছি ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন কেন হয় না? দ্য ইম্পর্টেন্ট কজ অফ ম্যালনিউট্রিশন ডিউরিং ওল্ড এজ। ফার্স্ট পয়েন্ট, প্রভার্টি, তাই না? খেতে পাচ্ছে না, গরিব। ইনএবিলিটি টু মুভ অ্যারাউন্ড ইজিলি, মানে যখন খুশি যেখানে খুশি গিয়ে খাবার কিনে আনার মতো তাদের সামর্থ্যও নেই, পয়সাও নেই। কিউমুলেটিভ এফেক্ট অফ ক্রনিক ডিজিজেস নেসেসারিটিং মাল্টিপ্লাই মেডিসিন। বলেছে অনেক সময় ম্যালনারিশ যারা হয়, অনেকগুলো রোগ, ক্রনিক ডিজিজ তাদের জেঁকে ধরে, তার ফলে কিন্তু হতে পারে সোশ্যাল আইসোলেশন, কারোর সাথে মেলামেশা নেই, টাকা পয়সা না থাকলে লোকে তোমাকে সোসাইটি থেকে এমনিই বের করে দেবে, তুমি যদি রোগ জ্বালাই ভোগো বন্ধুরা তোমার আশেপাশে আসবে না, তোমার যদি নানা সমস্যা থাকে বন্ধুরা তোমাকে ছেড়ে চলে যাবে। এর ফলে কি হয়, যে মন খারাপ হয়ে যায়, খাবার খেতে ইচ্ছে করে না, সেখান থেকেও কিন্তু ম্যালনারিশ তৈরি হতে পারে। ল্যাক অফ নলেজ ফর অ্যাডিকুয়েট প্রিপারেশন অফ মিল, কোন খাবারটা কিভাবে বানালে আমার নারিশড হব। আমরা ওখানে দেখছিলাম না ভবিষ্যৎ শক্তি, আমরা একটা খাবার খেয়েছিলাম পনির টিক্কা। আমার তো খাবারটা খেয়ে বেশ ভালো লেগেছিল, এবং ওই যে ম্যাডাম, পনির টিক্কা, এই সরি স্পিনাচ টিক্কা, স্পিনাচ টিক্কা, স্পিনাচ টিক্কা। ওই যে ম্যাম চিত্রা ম্যাম, ওদের এই সংস্থা যত লো কস্ট ফুড দিয়ে কিভাবে নিউট্রিশিয়াস ফুড বানানো যায় সেটা সব সময় তারা এরকম আমাদের যারা মানে সব থেকে সিনিয়র ডায়েটিশিয়ান বিভিন্ন নামি দামি হসপিটালে আছেন, NIN এ আছে, ICMR এ আছে, WHO তে আছে, এমস এ আছে, তারা সাজেশন দেয়, তারা খাবার, তোমাদের মতো বাচ্চারাই নতুন নতুন খাবার, এই যে বিভিন্ন জায়গায় ফুডের কম্পিটিশন হয়, ফুড এক্সিবিশন হচ্ছে, তারপর মিনি বাস্কেট ওই যে যে এক্সিবিশনটা হচ্ছিল, যে তোমার মাথা থেকে এমন একটা খাবার বের করো যে খাবারটা খেলে আমার
মাইক্রোনিউট্রিয়েন্টের সারাদিনের যা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিলমেন্ট হবে এবং খাবারটার দামও কম, সহজে আমি কিনতেও পারবো এবং বানাতেও পারবো। এরকম তোমরাও যদি নতুন নতুন কোনো আইডিয়া পাও তোমরা আমাকে জানাতে পারো। আমি তোমাদের ওই আইডিয়াটা কোথায় তোমরা শেয়ার করবে সেটা আমি বলে দেবো। এবং এটা তোমার জন্য একটা, যেমন রিসার্চে নতুন কিছু ইনভলভ মানে আবিষ্কার করলে পেটেন্ট পায়, সেরকম তোমরাও যদি এরকম কোনো ইনোভেশন ফুড তোমরা আবিষ্কার করতে পারো, তোমরাও কিন্তু মানে অ্যাওয়ার্ডের জন্য তোমরাও কিন্তু কি হবে, নমিনেটেড হবে। ঠিক আছে? তো যাই হোক, দেন আমরা আসছি কনস্টিপেশন। এটা নিয়েও আর বলার কিছু নেই, আশা করি সবাই আমরা জানি কনস্টিপেশন কেন হয়। এটা কি একটু শুনতে পারি আমি তোদের থেকে, কনস্টিপেশন কেন হয়? একটু 4-5টা পয়েন্ট একটু থ্রো কর প্রত্যেকে। রাখি একটা বল। ম্যাম দাঁড়া বয়সকালে দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। রাখি একটা বল। কনস্টিপেশন বৃদ্ধ বয়সে কেন হয়? তাড়াতাড়ি বল, খিদে পাচ্ছে। রাখি কি ঘুমিয়ে পড়লো হোস্টেলে? আচ্ছা, কে আছে এখানে? না ম্যাম, ঘুমিয়ে যায়নি। আচ্ছা, তা বল, একটা পয়েন্ট বল। কে পারবে? হ্যান্ড রেজ কর। গুড। প্রিয়া বল। ম্যাম ঠিকঠাক মতো ঘুম না হওয়ার কারণে এবং বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে হতে পারে। দূর, ঘুম না হওয়ার জন্য কনস্টিপেশন? তুই নিউট্রিশনের স্টুডেন্ট, আগে খাবার দাবারের কথা বলবি তো। সানিয়া বল। তোরা এখনো বুঝতে পারিস না যে আমি কোশ্চেনটা কেন করেছি আর উত্তরটা কি চাইছি? বল, যা হোক একটা বলে দিলেই হলো। ম্যাম, হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় কি? তোর মুন্ডু। ম্যাম যেহেতু তাদের ডেন্টাল ফলেন হয় ওল্ড এজ বয়সে, তো সেই কারণে তারা ঠিকঠাক করে খেতে পারে না, তো সেই জন্য একটা হতে পারে কনস্টিপেশন। আর ম্যাম মানে যেহেতু ওই বয়সকালে তারা মানে মাছ মাংস ডিম ঠিকঠাক ভাবে খায় না, খেতে চায় না, তো সেহেতু তাদের যে সারাদিনের যে ডায়েটারি ইনটেকটা সেটা তাদের ফুলফিল হয় না, সেই কারণের জন্য একটা হতে পারে মাছ মাংস constipation। ডিমের মধ্যে ডায়েটারি ফাইবার থাকে, এই পড়ে এসছিস এতদিন? না মানে ম্যাম মানে তাদের সারাদিনের যে যেটা খাওয়া উচিত, কি যে কি খাবারটা কি সেটাকে। মাছ মাংস ডিমটা কি ডায়েটারি ফাইবারের সোর্স? কোথাও লেখা আছে? না না তাহলে না ম্যাম। কি বলতে হবে সেখানে? সানিয়া বল। ম্যাম, ঠিকঠাক মতো প্রোটিন ইনটেক না করলে এটা হতে পারে। আরে প্রোটিন বেশি খেলে কনস্টিপেশন বেশি হবে। ডায়েটারি ফাইবারের কথা কে বলবে? ফ্রুটস ভেজিটেবলস খেতে কে বলবে? এক্সারসাইজ করতে কে বলবে? ম্যাম জল কম খেলে? হ্যাঁ অবশ্যই, জল কম খেলেও হবে। তো অ্যাজ এ নিউট্রিশনের তারপর স্টুডেন্ট হয়ে এতদিন পড়ে তোদের এই উত্তর আসছে। তারপর লো ফাইবার। অবশ্যই লো ফাইবার ইনটেক, হোল গ্রেন ইনটেক যদি না করে, মুভমেন্ট যদি না করে, ঘরে বসে থাকে সারাদিন, যদি প্রচন্ড স্ট্রেসফুল লাইফ লিড করে, একই চেয়ারে বসে সারাদিন কাটিয়ে দেয়, তবেই না কনস্টিপেশন হবে। আচ্ছা, কি পড়াশোনা করিস তোরা কে জানে, মাথা গরম হয়ে যায় আমার এইসব উত্তর শুনলে। আচ্ছা, দেন আমরা বলি এটা ক্লিয়ার হয়েছে কনস্টিপেশন কেন হয়? হ্যাঁ ম্যাম। বলবি আর? না ম্যাম। আর একটা কথা এখানে বলে রাখি যে ন্যাচারাল ল্যাক্সেটিভস কাকে বলে জানিস? ন্যাচারাল ল্যাক্সেটিভ বা এনেমাস কাকে বলে? ইসবগুল খাস? ইসবগুল দেখেছিস? যাদের পটি হয় না তাদেরকে ইসবগুল খেতে দেয় রাত্রিবেলায়। হ্যাঁ হ্যাঁ সে ম্যাম। ইসবগুল নর্মাল কোন খাবারে থাকে জানিস? ইসবগুল আমি খাবো না, যে আমি ওষুধ হিসাবে ইসবগুলকে খাবো না, আমি ফুড থেকে নেব, মানে আমি পেকটিন থেকে নেব, আমি ইনসলিউবল ফাইবার অর সলিউবল ফাইবার থেকে ইনটেক করব। তো সেগুলো কোন আপেল। ধরনের? হ্যাঁ, আপেলটাকে সেদ্ধ করে দিতে হবে কারণ দাঁতের জন্য সে চিবিয়ে হ্যাঁ। খেতে পারবে না।
হোল গ্রেন ফ্রুটস হতে পারে, মিলেট হতে পারে, এত কিছু দেখে আসলি তারপরে তোদের এই উত্তর। মিলেট হতে পারে, প্রচন্ড তো ডায়েটারি ফাইবার আছে, তাই না? তো সেগুলোকে ইনকর্পোরেট করতে হবে ডায়েটের মধ্যে। আচ্ছা, তো ন্যাচারাল ল্যাক্সেটিভস তাকেই বলে যে এই ধরনের হোল গ্রেন, মিলেট, তারপর তোর পেকটিন, তারপর লিগনিন, ঠিক আছে, তারপর এই যে যত ডায়েটারি ফাইবার আছে, ইনসলিউবল ইনসলিউবল, ঠিক আছে, সবাইকেই আমাদের ডায়েটের মধ্যে যদি আমরা ইনটেক করতে পারি, অবশ্যই সেটা আমাদের পরিমিত পরিমাণে, আমরা জানি কতটা খেতে হয়, 40 থেকে 50 গ্রামের বেশি খাওয়া যাবে না, তাহলে ফ্যাটুলেন্স হয়ে যায়, তো সেটা মাথায় রেখে খেতে হবে। দেন আমরা আসছি কি ডিজিজ, এটা কি লেখা আছে, ডিজেনারেটিভ ডিজিজ। তো ডিজেনারেটিভ ডিজিজ কাকে বলে একটু শুনি, কাকে বলে ডিজেনারেটিভ ডিজিজ, কেন হয়? একটু আমার সাথে কথা বলতে হবে, চুপচাপ শুনে গেলে কিচ্ছু মনে থাকবে না, যত আলোচনা করবি তত ভুলগুলো ঠিক হবে। আর এই নিউট্রিশন সাবজেক্টটা এমন মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসলে তোমার কোনো লাভ নেই, ওই নাম্বার নিয়ে কি হবে? জীবনে যদি না কিছু শিখলে আর কিছু না সোসাইটিতে নিজেকে করতে পারলে, নাম্বার নিয়ে কি হবে? ম্যাম বেশি স্ট্রেস বা টেনশন নিলে। হ্যাঁ, তাহলে কি তৈরি হচ্ছে বডিতে? বেশি স্ট্রেস বা টেনশন নিলে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, তাই না? তো ফ্রি রেডিক্যালস মানে তোরা ধরে রাখবি অ্যাকচুয়ালি ভিলেন। তো ভিলেনের কাজ কি? আমাদেরকে নষ্ট করা। তাহলে আমাদের কোন পার্ট গুলো নষ্ট করবে? ব্রেনকে নষ্ট করবে, হার্টকে নষ্ট করবে, লিভারকে নষ্ট করবে, কিডনিকে নষ্ট করবে, এদেরকে নষ্ট করবে। এরা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি সুস্থ হয়ে বাঁচতে পারবো? চোখকে না নষ্ট করবে, না না দেখে নষ্ট করবে, বাঁচতে পারবো না। তো সো দ্যাটস আর কল্ড দ্য ডিজেনারেটিভ ডিজিজ। ক্লিয়ার হয়েছে? ম্যাম ম্যাম সেল ড্যামেজও তো করে দেয়। হ্যাঁ, অবশ্যই। সেল ড্যামেজ না হলে অর্গান ড্যামেজ হচ্ছে কি করে? আচ্ছা, এগুলো কিন্তু শর্ট নোট আসতেও পারে, শর্ট নোটের মতো করেই লেখানো আছে, পড়বি। তাহলে এদেরকে আমরা প্রিভেন্ট করব কি করে? না, ভিটামিন ই খুব খুব ইম্পর্টেন্ট, আমরা একেবারেই খাই না, কারণ এগুলো থাকে অলিভ অয়েল, হ্যাঁ, এই তারপর সানফ্লাওয়ার অয়েল, সাসাম সিড অয়েল, এই ধরনের তেল তো আমরা ইউজ করি না। এই জন্য বারে বারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা বারে বারে বলছে খাবারের মধ্যে 2 রকম বা 3 রকম তেল মিশিয়ে খেতে। মানে একবার যদি আমি সর্ষের তেল খাই মানে দুপুরের খাবারটা, তাহলে রাতের খাবারটা যেন আমি হোয়াইট ব্র্যান রাইস বা সাসাম সিড অয়েল বা অলিভ অয়েল, এই ধরনের তেলগুলো যেন আমরা ডায়েটে ইনক্লুড করি। সবসময় সর্ষের তেল খেয়ে গেলে হবে না, অন্য তেলগুলোকেও জায়গা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন আসছে বি ক্যারোটিন। আমরা জানি যে ক্যারোটিন আমাদের চোখের জন্য ভীষণ ভালো, ক্যাটারাক্ট প্রতিরোধ করে, অ্যান্টিঅক্সিডেন্ট তো অবশ্যই উপকারী, তাদের মধ্যে সি, ই এবং বিটা ক্যারোটিন তো আছেই। আচ্ছা, ডায়াবেটিস প্রতিরোধ, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, ক্যান্সার, ডিসেবিলিটি ডিসঅর্ডার লাইক, ছবিটা তুলতে ভুলে গেছি নাকি? আচ্ছা, ডিজিজ লাইক ডায়াবেটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন অ্যান্ড ক্যান্সার, এই ধরনের রোগগুলোকে কি করে? যে প্রতিরোধ করে। কি করে কারা প্রতিরোধ করছে? না, ডিজেনারেটিভ ডিজিজ। এইগুলো আছে, এই ধরনের ফ্রি রেডিক্যালস তৈরি হয় বলেই এই রোগগুলোর প্রাদুর্ভাব আমাদের বডিতে এত মাত্রায় বেড়ে গেছে। তো এইগুলোকে তারা প্রতিরোধ করতে পারবে, ঠিক আছে? এখানটা আমি একটু দেখে নেবো যে কিছু বাদ গেছে কিনা। দেন আসছে ডায়েটারি গাইডলাইন, সেটা আশা করি আর তোদের বলার কিছু নেই, তোরা যথেষ্ট সুন্দরভাবে লিখতে শিখে গেছিস সেটা। এবার বল, এটা নিয়ে কিছু বলার আছে? ম্যাম হুম, একটা জায়গায় আপনি বললেন যে মানে এই ওল্ড এজ বয়সে আয়রন ইনটেক করতে হবে, তো ম্যাম বিটরুটে কি আয়রন আছে? মানে এই কিসে কিসে জিনিসটা আরেকবার জানা নেই। কোশ্চেনটা একটু শুনি। মানে ম্যাম আপনি বললেন যে ওল্ড এজ বয়সে আয়রনটাও ইনটেক করতে হবে, হুম, তো ম্যাম বিটরুটে কি আয়রন আছে বা বিটরুট, কম বিটরুট, আছে? হ্যাঁ অবশ্যই হ্যাঁ আছে, আছে হ্যাঁ, আছে আছে। আচ্ছা ম্যাম। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে কোনো ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস যখন তুই কাঁচা খেতে পারবি, আমরা তো সব ভেজিটেবলস কাঁচা খেতে পারি না, না যতগুলো কাঁচা খেতে পারবো ততগুলো আমরা কাঁচাই খাবো। এগুলো তো স্যালাড, অ্যাকচুয়ালি এগুলো স্যালাড,
প্রচন্ড অ্যান্টিঅক্সিডেন্ট আছে। শীতকালে তো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যত পারবে নিয়ে নাও বডিতে। গাজর খাও, শসা খাও, তারপর বিট খাও, আমলা আচ্ছা খাও। ম্যাম, আচ্ছা ম্যাম, এই যে কাঁচা সবজিগুলো যে আমরা খাবো, ওগুলোতে নাকি ম্যাম মানে একটু হলেও তেল মিশিয়ে খাবো? কাঁচা সবজি খেলে মানে স্যালাড করে হ্যাঁ বানিয়ে খেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না। হ্যাঁ, তুমি যদি ভাবো আমি ব্রকলি, কলিফ্লাওয়ার, বিনস এটাকে সটেড করে খাবো, সটে যেটাকে বলে, মানে জাস্ট একটুখানি অলিভ অয়েল দিলে একটু সেদ্ধ করে ওটাকে একটু ফ্রাইং করা, একটু চিকেন দিয়ে দিলাম, এটাকে সটে বলে। তো সেটাতে আমরা খেতে পারি। আমরা যদি কিউকাম্বার, আমরা ক্যারট, অনিয়ন, তারপর লেমন, বিট, এগুলো তো কখনো দরকার নেই তেল দেওয়ার। কেন তেল দেবো? অযথা তেল খাবো কেন? দরকার নেই তো। আচ্ছা শীতকালে তো যত ফ্রেশ ভেজিটেবলস আছে ইনটেক করতে থাক। যত বডিতে ইনটেক করবি তত ফ্রি রেডিকালস গুলো ভাঙবে আর নিজেরা সতেজ থাকবে। এই জন্য তো শীতকালে আমরা এত চাঙ্গা থাকি, এত ফ্রেশ থাকি। বেগুনে তো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সমস্ত ফ্রুটস ভেজিটেবলসেই আছে। যত কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হবে তত তার মধ্যে নিউট্রাসিউটিক্যাল সব থেকে বেশি আছে, এটা খেয়াল রাখতে হবে। বেগুনে তো বেশি আছে, বাট বেগুনটা আমরা যেভাবে খাই তাতে আর কোনো উপকার থাকে না। ওই বেগুন ভেজে খেলে, হ্যাঁ বেগুন পোড়া খেতে পারি, বেগুন সেদ্ধ করে খেতে পারি, বেগুনের ঝোল করতে পারি, কিন্তু আমরা তো বেগুন ভাজা, বেগুনের ভর্তা দিয়ে এতটা তেল ঢেলে দিলাম, সেটা খেয়ে কোনো উপকার নেই। আর কোনো কোয়েশ্চেন? না ম্যাম। ওকে, তাহলে রাখি। অপর্ণারে কি ঘুমিয়ে পড়লো নাকি বলতো? কোনো কথা বলেনি আজকে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমি এবার বলি।